সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করব, তবে আলোচনার আগে আমি একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিয়ে আলোচনায় যেতে চাই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, আমাকে একটু উল্লেখযোগ্য সংবাদগুলো সম্পর্কে একটু ধারণা দিবেন? রিশাদ, আপনাকে ধন্যবাদ। আজকের দিনের যে উল্লেখযোগ্য সংবাদগুলো ছিল সেগুলোর মূল অংশগুলো একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে 3 মাসে জনগণের সব দাবি পূরণ করা সম্ভব নয়। কিন্তু একই সাথে তিনি বলেছেন যে কিন্তু সরকার পরিচালনা অদক্ষতাও জনগণ মেনে নেবে না। সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠাও অনির্জন নয়। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় সেজন্য স্বৈরাচারের দোসররা নানা রকম ষড়যন্ত্র করছে, এমনটিও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের দিনব্যাপী একটি কাউন্সিলে সমাপনী অধিবেশনের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্যগুলো করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অনুষ্ঠান ছিল আজকে, এবং সেখানে তিনি যেটি বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকার অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন। এবং এটি রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশন তিনি যোগ দিয়েছিলেন, সেখানে এই মন্তব্যগুলো করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। একই সাথে তিনি বলেছেন যে এই প্রক্রিয়ার সাথে কিছু গণমাধ্যমও সেখানে সহায়ক ভূমিকা পালন করেছে এই কার্যক্রমে। রাজধানীর মাইডাস সেন্টারে একটি অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক এই কথাগুলো বলেছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের একটি খবর ছিল, সেটি হচ্ছে আর্থিক খাতে এতটাই ক্ষত তৈরি করা হয়েছে যে তা বাইরে থেকে আসলে বোঝার উপায় নেই, তিনি এমনটি মন্তব্য করেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে এত অনিয়ম আসলে বিশ্বের বিভিন্ন দেশে বা কোনো দেশে খুব কম দেখা গেছে। আর ব্যাংকগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, ব্যাংকগুলোকে ওনার ভাষায় যে একেবারে নিঃস্ব করে ফেলা হয়েছে। একই সাথে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, অর্থাৎ বিগত আওয়ামী সরকারের সময়ে উন্নয়নের বয়ান বেশি শোনানো হয়েছে, বাস্তবের চেয়ে প্রচার বেশি করা হয়েছে, এমনটি মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও আরেকটি খবর আজকের দিনে আলোচিত, সেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা একটি সেমিনারে জাতীয় প্রেস ক্লাবে। এই মন্তব্য করেন বিশিষ্ট নাগরিকরা। একই সাথে তারা বলেন যে একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে এই সংবিধানে কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। আর আরেকটি খবর হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কারে যেই কমিশন গঠন করা হয়েছে সেটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার যেটি বলেছেন যে বর্তমান পদ্ধতিতে ইভিএম ব্যবস্থায় আস্থা নেই নির্বাচন সংস্কার কমিশনের, এটি ব্যয়বহুল এবং ত্রুটিযুক্ত বলেও এই কমিশন মনে করছে, এবং তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্বাচন সংস্কার বা নির্বাচন ব্যবস্থা সংস্কারে তারা যে কমিশনের সদস্যরা আছেন তারা সেটি নিয়ে কাজ করছেন। তো রিশান, এই ছিল আসলে আমার কাছে আজকের দিনের আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবরগুলোর প্রধান অংশগুলো। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুস সালামে আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমি দুটো সংবাদকে যদি একটু একত্র করতে চাই। একটা হচ্ছে যে শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা অনুঘটক ছিল বিচার বিভাগ, এবং অন্যদিকে সংবিধান সংশোধনীর কথা বলা হয়েছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বা সেখানে একনায়কতন্ত্রে আসলে বীজ রোপণ করা হয়েছে। সেই সংবিধানে কিছুটা পরিবর্তন করা দরকার, তবে সেই পরিবর্তন এই সরকার করতে পারে কিনা বা এই সরকারের সেই অধিকার রয়েছে কিনা বা সেই ক্ষমতাটা তার আছে কিনা সেটি নিয়ে আসলে সবাই আসলে সংশয়ে রয়েছেন। রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয় যে এই সংবিধানটির কতটুকু পরিবর্তন দরকার বা সেই পরিবর্তনটা কি এই অন্তর্বর্তী সরকারেরই করা উচিত কিনা? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তাদেরকে ধন্যবাদ।
এটা তো সত্যি কথা যে পঞ্চম সংশোধনী দিয়ে লাস্ট যে সংশোধনী যেটা করা হলো, এটা আমরা বারবার বলে আসছি, প্রত্যেকটা সেক্টরেই তেমনি। আজকে এখানেই যদি আমরা ধরি যে দেখ, এক খায়রুল হক টোটাল দেশটাকে একেবারে দোজক বানিয়ে দিল। হাসিনাকে আজকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে যে সবচেয়ে যে সুযোগটা করে দেওয়া, সেটা তিনি করে দিয়েছেন, এবং রাজনীতিটাকে ধ্বংস করার, গণতন্ত্রটাকে ধ্বংস করার একটা সুযোগ করে দিয়েছেন। এবং তার বিপরীতে তিনি একটা সরকারের পক্ষ থেকে একটা ঘুষ পাইছেন, একটা পদবি। অথচ এখন পর্যন্ত এই ব্যক্তিটাকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি। তাহলে কিভাবে হবে? অর্থাৎ আমি যদি আইন ভঙ্গ করি, তাহলে আমাকে আইনের আওতায় আসতে হবে, আমার বিরুদ্ধে বিচার হবে, আমি যেই হই না কেন। কিন্তু আজকে কি এখনো আনা হয়েছে? ঠিক প্রত্যেকটা সেক্টরে, শুধু আজকে আইন বিভাগই ধ্বংস করছে সেটা না। আইন বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, আজকের প্রশাসন বলেন, পুলিশ বলেন, এমন কোনো সেক্টর তো বাকি নাই যেটাকে ধ্বংস করে নাই। আজকে কয়টাকে উল্লেখযোগ্যভাবে আজকে সরকার খালি বলছে আমি সংশোধন সংস্কার করব। আর কি সংস্কার করবে সেটাও বলে না। প্লাস তারা যে মিনিমাম কিছু উদ্যোগ নেওয়া দরকার, যে যাদের কারণে আজকে শেখ হাসিনা স্বৈরাচারে রূপান্তরিত হলো, যার কারণে আজকে যাদের কারণে আজকে যে অর্থ উপদেষ্টা খুব ভালো কথা বলছেন, মূল্যবান কথা বলছেন, কিন্তু মূল্যবানের কথা বলেটা কি হবে? যারা এই যে টাকা পয়সা নিয়ে গেল, যারা ব্যাংক, আজকে উনিই বললো যে ব্যাংক নাই, এটা হয়েছে এটা, তাহলে ব্যাংক যারা লোপাট করলো তারা তো এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তো কয়জনকে ধরা হয়েছে, বা সেই টাকাগুলো উদ্ধারের জন্য তারা কি ব্যবস্থা নিছেন? কিছুই তো নেন নাই। তারা খালি বোধ কি নির্বাচন এখন দেওয়া যাবে না, সংস্কার করতেছি, সেটাও কিছু করতেছে না। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, যেটা সিন্ডিকেটের কথা বারবার বলা হয়েছে, আজকে সিন্ডিকেটের কারণে এই পর্যন্ত তো আমরা দেখলাম না যে কোনো একটা ব্যবসায়ীকে বা কোনো একটা সিন্ডিকেট যারা করছে তাদেরকে ধরে আনছে, যেটা অন্তত নিউজ হয়েছে। অর্থাৎ কোথাও অ্যাক্টিভলি এই ধরনের সরকার তো কোনো ব্যবস্থাই নেয়। তো এর জন্যই আজকে যেটা বলবো, যে আজকে আমরা আইনের কথা বলতে পারি, আরে আইন তো আছেই, কিন্তু আইনের প্রয়োগ তো ছিল না আগে। এবং বলতো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতো। প্রধানমন্ত্রী নিজেই তো কোনো আইন মানে নাই, তার মন্ত্রী পরিষদ আইন মানে নাই, তার এমপিরা আইন মানে নাই। তো অর্থাৎ আইন থাকলে কি হবে? আমি করলাম এমন একটা সংশোধনী, খুব দেখাইলাম, কিন্তু এটাকে কার্যকর করার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, আমি যদি আইন ভঙ্গ করি তাহলে আমার বিচারটা কী হবে? যদি সেটাই না থাকে তাহলে কি হবে? এর জন্যই সবচেয়ে বড় কথা হলো যে যারা করে আজকে সব কিছুই খালি দোষ দিয়ে আসে কি রাজনীতিবিদ। আজকে সবগুলো ধ্বংসের টানেন। দেখেন, আপনি ব্যারোমিটার দেখেন, আজকে আজকে তো কথাই আসলো যে বিচার কার্যালয়, সেখানে যেটা হয়েছে, আজকে প্রশাসন, সেগুলোকে রাজনীতিবিদরা ধ্বংস করছে। আজকে শিক্ষা, আজকে পুলিশ, আজকে সব জায়গায় যে ধ্বংস করছে। আজকে বিডিআরের এইরকম একটা ঘটনা যেটা ঘটে গেল, যে আমার টোটাল একটা বিডিআর একটা অর্গানাইজেশনকে শেষ করে দিল। এবং আমার আর্মির যে একটা ফোর্স, যেটা একটা দেশে যুদ্ধ হলেও এতগুলো জেনারেল মারা যায় না, অথচ একটা ষড়যন্ত্র করে আমার আর্মি একটা এতগুলো জেনারেলকে মেরে দিল, সেটার কোনো বিচার নাই। লোক দেখানো আমার বিডিআরটাকে ধ্বংস করে দিল উল্টাভাবে, কিন্তু যারা মারলো আজকে তাদের কিন্তু কোনো বিচার নাই। সেই ষড়যন্ত্রটা কারা করলো এখন পর্যন্ত কিন্তু সেই কোনো মানে বাহ্যিক অর্থে আমরা কিছু দেখছি না। তো কাজে এই সরকারকে বলবো যে এখন কথা না বলে আসলে কার্যকর কিছু দেখানো উচিত। এবং আমরা জানি যে এই সরকারের পক্ষে সব কিছু, কোনো কিছুই করা সম্ভব হবে না। ঢাকা শহর অচল, ঢাকা শহর চলতেছে না, ট্রাফিক বলেন যাই বলেন কোনো কিছুই হচ্ছে না। তো এই অবস্থায় কতদিন বলে যে 3 মাস, আমরা তো দেখছিলাম স্বাধীনতার পরে এরকম শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল যে আমাকে 3 বছর সময় দেন, কিন্তু 3 বছরের মধ্যে তো আমরা দেখছি দেশে দুর্ভিক্ষ আনছে, দেশে না খায় মানুষ মারা গেছে। আমরা ঢাকায় দেখছি বেওয়ারিশ লাশ কীভাবে পড়েছিল, এই আঞ্জুমানে মফিদুল ইসলাম ছাড়া তাদেরকে দাফন করার কেউ ছিল না। পাশাপাশি ওই দল আওয়ামী লীগের লোকজনরা মোটা তাজা হয়েছে শুধু, তাই না? ওই সময় তো এই সংবিধান কথাই সেই সময় আমরা সেগুলো শুনছি। এবং ফাইনালি যেটা হলো, হোল রাজনীতিটাকেই বন্ধ করে দেওয়া হলো। তা আজকেও কি ওই পথে আমরা যাবে,
যে আজকে রাজনীতিটা কি, রাজনীতিবিদদের খালি ইলেকশন নিয়ে চিন্তা করে। আর ভাই ইলেকশন আমরা কেন বলতেছি, ভোটের জন্য তো 15 বছর এই মানুষ ভোট দিতে পারে নাই, আর ভোটের জন্য আমরা লড়াই করতেছি সেই পাকিস্তান আমল থেকে। এখন পর্যন্ত ভোটটাকে আমরা মানে করতে পারলাম না, স্টেবল করতে পারলাম না, গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে পৌঁছায় দিতে পারলাম না। যে পার্লামেন্টে, গত পার্লামেন্টে সব ব্যবসায়ীরা ছিল আর ব্যুরোক্রেসিরা ছিল, সেখানে তো রাজনীতিবিদরাই ছিল না, রাজনীতিবিদরা অসহায় ছিল। পার্লামেন্টে আমরা দেখছি যে কীভাবে সিনিয়র রাজনীতিবিদরা নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছে। আজকে সেগুলো নাই। আজকে সংস্কার করলে আপনি ওগুলো করেন, রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যবস্থা করেন, গণতন্ত্রটাকে ফিরে আনার চেষ্টা করেন, মানুষের ভোটের অধিকার যেটা কায়দা নিয়েছিল শেখ হাসিনা, ডিক্টেটর হয়ে গেছিল, সেটাকে ফিরে আনেন। এবং সেটাকে ফিরে আনার জন্য যে খায়রুল হকরা অনুঘটক হিসাবে কাজ করছে, এই ধরনের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি, ক্ষতি কিন্তু কৃষক শ্রমিকরা করে না, সাধারণ মানুষ করে না, যার বুদ্ধি আছে তারাই কিন্তু ক্ষতিটা করে, এবং দেশের 12টা কিন্তু তারাই বাজায়। কাজে আজকে সেখানে যদি পারেন তাহলে সেখানে কিছু করেন। আজকে উপদেষ্টা নিতেছেন, কাদেরকে নিতেছেন, কি করতেছে তারা? উপদেষ্টা তো আমরা বলছি যে নেন, আপনার গভর্নমেন্ট চালাইতে এই কয়টা উপদেষ্টা দিয়ে সম্ভব না, কিন্তু কাদেরকে নিতেছে? তাহলে রাজনৈতিক দলের সঙ্গে তারা যে সংলাপ করছেন বা আলোচনা করছেন, সেখানে কি আলোচনা করছেন? কোথাও কিসের আলোচনা? আমি তো এই যে আজকে মনে করেন যাই তারা সিদ্ধান্ত নিতেছে, কোথাও কোনো রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ আছে যে আমার মনে থেকে যে হ্যাঁ আমার এই ডিসিশনটার সাথে আমি আসি? এই সরকার যে পরিচালনা করতেছে কোনো একটার সাথে কিছু নাই। বিভিন্ন সেক্টরে আপনি দেখেন, স্পোর্টসের মধ্যে সব ফেডারেশনগুলো সব এক রাত্রে ভাইগা দিল না প্রেসিডেন্টগুলো। এখন কি হচ্ছে, ওইখানে রাজনীতিক নেওয়া যাবে, রাজনীতিক মানে বিএনপি নেওয়া যাবে না, তাহলে আওয়ামী লীগকেই রাখতে হবে, তাহলে ঘুরে ফিরে সেই স্বৈরাচারের দোসরদেরকেই রাখতে হবে, আর নামিতে অন্য লোক এখানে আয়না দিতে হবে। রাজনীতি, আরে ভাই রাজনীতিবিদরা কি, রাজনীতির তো সবসময় ধিক্কার। এখনও মনে রাজনীতিবিদরাই প্রবলেম হয়ে গেল না ওনাদের কাছে রাজনীতিবিদরাই প্রবলেম। আর ওনারা কি, ওনারা রাজনীতি করতেছে না? ওনারা কি রাজনীতির বাইরে? তাহলে ওনারা কোন রাজনীতিতে প্রমোট করতে চায়, আজকে এটা পরিষ্কার হইতে হবে যে ওনারা কোন রাজনীতিটাকে প্রমোট করতে চায়, তারা কি অন্য কোনো কিছু চায় কিনা, এই বিষয়টা আজকে পরিষ্কার হইতে হবে। যে আজকে বিএনপি কিছু করলে বোধহয় বিএনপি এসে গেল, ওই জায়গায় কি আছে, সব ওই ফ্যাসিবাদের দোসররা ক্ষমতায় আছে, ওইখানে কাউকে হাত দেওয়া যাবে না, ওইখানে চেঞ্জ করলেই বিএনপির পক্ষে শক্তি চলে আসবে। মনে যে হাসিনাও যেরকম ভয় পাইছে নির্বাচন দিলেই বিএনপি চলে আসবে, বা নির্বাচন দিলেই তারেক, হাসিনা তো পরিষ্কার বলছে, ওপেনলি বলছে যে আমি কি ওই তারেকরে ক্ষমতায় আনার জন্য নির্বাচন দিব, তাই না? আজকেও কি ওই একই অবস্থা? যে আজকে কেন মানুষ বলে যে নির্বাচন দিচ্ছে না, দিলে বিএনপি ক্ষমতায় আসবে। আমি এটা আলোচনা করবো। আমি একটু এগুলো কি শান্ত ভাই কাছে যেতে। শান্ত ভাই, একটা বিষয় হলো যে আমরা অনেকগুলো বলে আমরাও জানি যে আসলে বাজার ব্যবস্থা ঠিক হয়নি, অর্থনৈতিক পরিস্থিতি আসলে উন্নত হয়নি, যেই টাকাগুলো পাচার হয়েছে সেগুলো আনা হয় নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচন করার জন্য যে প্লট তৈরি করা দরকার সেটিও আসলে খুব বেশি আগায়নি। আর এই সরকার হাতে এমন কি ম্যাজিক লণ্ঠন আছে যে আসলে 3 মাসে তারা এগুলো করতে পারবে? এখানে আমরা অসংখ্যবার আলাপ করেছি যে আওয়ামী লীগ যেই পরিস্থিতি দেশের প্রত্যেকটি অবকাঠামো ধ্বংস করে গেছে, সেখান থেকে আসলে এই দেশটাকে টেনে তোলাটা আসলে একদম সহজসাধ্য নয়। আপনার কাছে মূল্যায়ন কি? যে আপনাকে ধন্যবাদ, এবং আলোচনায় সালাম ভাই আছেন, আমার প্রিয় মানুষ, আর যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। দেখেন, একটা হচ্ছে যে এটা সত্য যে আওয়ামী লীগ 16 বছর এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোনো সেক্টর পাবেন না যেখানে তারা তাদের কালো থাবার বিস্তার ঘটায় নাই এবং সেটাকে তাদের দলীয় গুন্ডা বাহিনী দ্বারা ওই একটা বিশেষ গোষ্ঠীর আয়ত্তে নিয়ে আসে নাই। এমন কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কিছু পাবেন না। পুলিশ বাহিনীকে পুরা তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। সেনাবাহিনীকেও তারা দলীয়করণের আওতায় আনবার জন্য আজিজের মতো একজন সেনাপ্রধান নিয়োগ দিয়েছিল এবং অনেককে তাদের লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে। বিজিবি, র্যাব, অন্যান্য বাহিনী সবগুলোর একই দশা করেছিল। সংবাদ মাধ্যম, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব করেছে। সেই অবস্থা থেকে উত্তরণ এত সহজ নয়। যে কোনো জায়গায় আপনি নতুন পদায়ন করতে গেলে, কাউকে দায়িত্ব দিতে গেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কত লেয়ারে যাবেন, সব জায়গায় ওদের গুন্ডা লাঠিয়াল বাহিনী।
সুতরাং সেইখান থেকে করা যেমন কঠিন, পাশাপাশি এটাও দেখতে হবে সরকারের সদিচ্ছাটা কোথায় আছে। আমি এর আগেও দু একটা অনুষ্ঠানে বলছিলাম যে শেখ হাসিনার আমলে আমরা এই টক শো বা বিভিন্ন সেমিনার সংবাদ মাধ্যমে মন খুলে কথা বলতে গেলে বাধার সম্মুখীন হতাম নিজের কাছে, প্রতিষ্ঠানের কাছে। নিজের কাছে কিভাবে? স্ব আরোপিত সেন্সরশিপ করতো যে আমি এইখান থেকে কথা বলে বাসায় ফিরতে পারবো কিনা, কালকে আমি কি আমার প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে যাব না জেলে যাব। সুতরাং এইরকম আতঙ্ক নিয়ে, ভয় নিয়ে আমাদের কথা বলতে হতো, কারণ শেখ হাসিনা এবং তার যে ফ্যাসিবাদ গোষ্ঠী তারা আমাদের উপর এইরকম একটা নির্দেশনা জারি রেখেছিল যে বেশি কথা বলবা না। সেটা আমরা এই টক শোতে বসে বহুবার বলেছি, এমন কোনো কথা বলা যাবে না, আপনিও বিপদে পড়বেন, আমরা বিপদে পড়বো। আসার পরে আপনাদের অনুরোধই থাকতো নিজেকেও বাঁচিয়েন আমাদেরও বাঁচিয়েন, তো সেইভাবে চলতে হতো। তার মানে শেখ হাসিনার শাসনে এরকম অবস্থা ছিল। 2018 সালের নির্বাচনের আগে 11 জনকে টকশোতে নিষিদ্ধ করা হলো। সে 11 জনের মধ্যে সৌভাগ্যক্রমে আমিও ছিলাম। একটা টেলিভিশনে একজন সঞ্চালক সেটা ওপেনলি এভাবে বলেছিলেনও যে আমি পরীক্ষা করবার জন্য এই 11 জনের মধ্যে 2 জনকে ডেকেছি, একজন আসিফ নজরুল আর একজন আমি। কিন্তু সে বাধার সম্মুখীন হয় নাই, কারণ ওটা আওয়ামী লীগের শক্তিশালী লোকের টেলিভিশন ছিল। কিন্তু আপনার টিভিতে ডাকলে আপনি বিপদে পড়তেন বলে আপনারা হয়তো ডাকেননি। সেই অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি। এখন শেখ হাসিনার সময় বলতো কথা বলো না, কথা বলতে দিব না, কথা বলতে পারবা না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আপনারা কথা বলেন, মন খুলে কথা বলেন, প্রশ্ন করেন আমাকে। আমরা মন খুলে কথা বলছি, প্রশ্ন করছি। শেখ হাসিনা বলতে দিত না, কাজ হতো না। অল্প বলতাম, কাজ হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের তার আহ্বানে বা তার নির্দেশে আমরা এখন মন খুলে কথা বলছি, প্রশ্ন করছি, কিন্তু কাজ হচ্ছে না। এন রেজাল্ট গিয়ে 2 জনের মধ্যে পার্থক্যটা আমাকে বুঝান। এই যেখানে আলী ইমাম মজুমদারের নিয়োগ নিয়ে, তার উপদেষ্টা হওয়া নিয়ে, তার সেক্রেটারি নিয়োগ নিয়ে যে প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালককে দিল, এই যে ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি হলো, এসআই নিয়োগের পরে আওয়ামী লীগ তাদের লাঠিয়াল বাহিনীর মতো যে যাচাই বাছাই করে এসআই নিয়োগের লিখিত নিয়ে রেডি করে রাখলো 2024 নির্বাচনের পরে 3269 জন, কম কথা না। এই কয়জন গুন্ডা বেছে বেছে নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া করেছে। তাদেরকে ভাইবার জন্য কারা ডাকলো, কি উদ্দেশ্যে ডাকলো, এএসপি নানান ক্ষেত্রে যে এত কিছু করলো, সবগুলো আমরা প্রশ্ন তুলেছি না? রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে, সুশীল সমাজের অনেকে প্রশ্ন তুলেছে, আমরা টকশোতে এসে প্রশ্ন তুলেছি, সেমিনারে প্রশ্ন তুলেছি। আপনি কি একটারও জবাবদিহিতার আওতায় দেখতে পেয়েছেন যে এর জবাব দিয়েছে, যে কেন নিয়েছে বা কেন রাখছে? একজনকেও আপনি দেখেছেন যে মন্ত্রী পরিষদ থেকে, উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়েছে বা কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। সেনাবাহিনী 626 জন লোককে আশ্রয় দিল জীবন বাঁচানোর জন্য। সেই আশ্রয় দেওয়া সেই মানুষগুলা কোথায়? তাদের তালিকাটা যে বারবার করে আমরা চাচ্ছি, এখনো সেই তালিকা পেয়েছি? তার মধ্যে এখনো সেনানিবাসে ওইভাবে আশ্রিত কতজন আছে কি নাই সেই সন্দেহ মানুষের মধ্যে আছে। আমরা কিন্তু সেই তালিকাটা পাচ্ছি। এই যে যারা অপরাধী, খুনি, গণহত্যাকারী, লুটপাটকারী, তারা যে নির্বিঘ্নে পালিয়ে পাশের দেশে গিয়ে আরামে হাওয়া খাচ্ছে পার্কে পার্কে, কি করে গেল, কাদের প্রশ্রয়ে গেল, কোন বর্ডার দিয়ে পার হলো, তাদের চিহ্নিত করার জন্য আমরা বলছি। আমরা কি তার উত্তর পাচ্ছি? এই যে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের লাঠিয়ালরা বসে আছে, আমরা কি উত্তর পাচ্ছি? সাধারণত আমার ছোট অভিজ্ঞতা থেকে বলি, ভাইদের সিনিয়র মানুষ অনেক অভিজ্ঞতা, যখন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তখন জটিল জটিল জিনিস নিয়ে তারা কপচায় এবং সংস্কার এরকম একটা গালিতে পরিণত করে এই শব্দকে। 111-এর সময় সংস্কার পন্থী নামে পন্থী তৈরি হয়ে গেছে, এখন এরা সংস্কার করবে। আপনি বলেন তো, আপনি 1000টা সংস্কার করলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে পারলেন না, এবং যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি সংস্কার না মানে, তারা যদি ওই সংবিধান মোতাবেক দেশ না চালায়, তাহলে কি করবেন আপনি? শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কি সংবিধান কাটাছিড়া হোক, খারাপ থাক, যাই থাকুক, তারপরও সংবিধান মেনে দেশ চালিয়েছে তারা। বাংলাদেশের আদালত, সর্বোচ্চ আদালত সরকারের ইচ্ছামাফিক রায় দিয়েছে। সর্বোচ্চ আদালত কি তাদের যে বিধিবদ্ধ যে বিধান, তাদের যে শপথ, সেটা মেনে করেছে? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সেটা করেছে? পুলিশের কোন বিধানে, কোন আইনে আছে যে গায়াবী মামলা, মিথ্যা মামলা দিতে পারবে? কোন আইনে আছে যাকে খুশি তাকে ক্রসফায়ার করে মেরে ফেলবে? কোন আইনে আছে গুম খুন করবে? কোন বিধানে আছে? তো বিধানে তো ছিল না, তারপরে তো করেছে।
থামানো গেছে। শুধু বিধান দিয়া, সংবিধান দিয়া, সংস্কার দিয়ে দেশ চলে না। এই দেশে অনেক গলদ ঘটে গেছে, সেইগুলোকে আগে সংস্কার করতে হবে। মগজ যারা বসে আছে এখন, তাদেরও নিজেদের মগজ সংস্কারের আওতায় আনতে হবে আগে, যে তারা বিশেষ করে উদ্দেশ্য নিয়ে এখানে বসবে না, নির্বাচনকে কাল ক্ষেপণ করে দীর্ঘায়িত করে নিজেরা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। শেষ বিচারে দেশ চালায় রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা কিভাবে দেশ পরিচালনায় দ্রুত আসতে পারে নিয়মের মাধ্যমে, দ্রুত বলতে কালকেই না। বিএনপি যে বারবার বলছে এবং সেটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে, রোড ম্যাপ চায়, নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে। বিএনপি তো বলে নাই যে 2 মাসে দেন, 6 মাসে দেন, বলছে আপনারা কবে দিতে পারবেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য বেসিক যে সংস্কারগুলা, নির্বাচন কমিশন এবং রুট লেভেল পর্যন্ত তাদের যে শক্তিটা নির্বাচন পরিচালনার জন্য, সেটা সংস্কার করেন। সেটার জন্য প্রয়োজন পুলিশ প্রশাসন, তার মধ্যে সংস্কার আনেন। সেটার জন্য প্রয়োজন সিভিল প্রশাসন, সেখানে সংস্কার আনেন। সেটার জন্য প্রয়োজন বিচার বিভাগ সংস্কার, ন্যায়সঙ্গত ন্যায়পরায়ণ বিচার বিভাগ, সেটা করেন। করে আপনি এটা কতদিনের মধ্যে করবেন, কবে ভোটার তালিকা করবেন, হালনাগাদ করবেন, এবং কবে নাগাদ আপনি নির্বাচনী একটা রোডম্যাপ দেন যে করতে পারবেন, সে আশাটা দেন। তাহলে তো আমরা বুঝতে পারি যে আপনাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। এই যে সন্দেহের ডালপালা যে ছড়াচ্ছে, সেই সন্দেহের ডালপালা ক্ষতি করছে কাকে? এই সরকারকে, রাজনৈতিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে, আর সুবিধা দিচ্ছে কাকে? ফ্যাসিবাদকে। কারণ আমাদের মধ্যে যত অনৈক্য হবে, আমাদের মধ্যে যত দ্বন্দ্ব সন্দেহ তৈরি হবে, সেখানে যে গ্যাপ হবে, ওই গ্যাপ পূরণ হবে ফ্যাসিবাদ দ্বারা। সুতরাং এই সরকার প্রকারান্তরে তাদের অদক্ষতার কারণে অথবা তাদের কারো কারো ইন্টেনশনের কারণে এই ফ্যাসিবাদকেই সুযোগ করে দিচ্ছে। এই যে দেখেন আহতদের চিকিৎসার জন্য কি হলো, আরে আহতদের চিকিৎসা, আপনি এই যে একটু আগে বলছিলাম যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, চোর ডাকাত, লুটপাটকারী, মাফিয়াতন্ত্র কায়েমকারী, খুনি, তাদেরকে ধরতে বলছি আমরা, বলছে পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, গোয়েন্দা পুলিশ নিয়ন্ত্রণে আসে নাই। কিন্তু আহতদের তালিকার জন্য গোয়েন্দা লাগে না তো, ওরা তো হাসপাতালে ভর্তি। আপনি জানেন কতজন আছে? আপনি জানেন 3 মাস পরে একজন আহত ছাত্র মারা যাবে কেন? তার যদি এই সংকটাপন্ন অবস্থা ওই চিকিৎসকরা জেনে থাকে, নিশ্চয়ই সেটা রিপোর্ট করেছে, তাকে কেন এতদিনে বিদেশ পাঠানো গেল না? সেই প্রশ্ন তোলা অন্যায়। রাত 4টার ভোর রাতে কেন 4 জন উপদেষ্টার গিয়ে তাদের থামাতে হয়? আপনারা আগে আপনাদের গোয়েন্দা রিপোর্ট নাই, আপনারা নিজেরা বোঝেন না যে যাদের রক্তের উপর চেয়ারে বসেছেন তারা মনে কষ্ট নিয়ে আছে, শরীরে কষ্ট নিয়ে আছে, তাদের কষ্টে রেখে আপনারা সবক দিবেন জাতিকে, সেটা কি তারা ভালোভাবে নেবে? আমরা তো চাই ওই আন্দোলনকারী যারা শহীদ হয়েছে তাদের পরিবার মনের কষ্টে না থাকুক, যারা আহত হয়েছে তারা শরীর মনের কষ্টে না থাকুক, যারা সমর্থনকারী তারা আপনাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা নিয়ে থাকুক। আমরা তো আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে চাই, কিন্তু আপনারা না আমাদের মন জয় করতে পারছেন, না অভ্যুত্থানে আহত নিহতদের পরিবার তাদের মন জয় করতে পারছেন, না রাজনৈতিক শক্তি যারা 16 বছর ধরে নিপীড়নের মুখে থাকলো এবং এই যে ক্ষেত্র তৈরি করলো আন্দোলনের, তাদের মন জয় করতে পারছেন। তাহলে কাদের মন জয় করবার জন্য আপনারা চেয়ারে বসে আছেন, সেই জবাবটাও তো তাদের দিতে হবে। সেই জবাবটা দিতে আসলে একটা কথা বারবার আসছে যে তারা আসলে কি করতে চায়। আপনারা বলছেন যে বিরাজনীতিকরণের একটি বিষয়টা হঠাৎ করে উঠে আসছে, যে রাজনীতিবিদকে, এটি আসলে কেন আসলে? এটি আমরা 2006 সালেও শুনেছি, তখন বিএনপি সরকার যাওয়ার পরে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো তখন আমরা এই শব্দগুলো শুনেছি। কেন আপনাদের এটি মনে হচ্ছে যে রাজনীতিবিদদের বাইরে আরেকটি শক্তি তৈরির চেষ্টা চলছে, বা রাজনীতিকে আসলে বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে? আপনার কথাটার মধ্যে দিয়ে কিন্তু উত্তরটা আছে। অর্থাৎ কি কারণে সেই সরকারটা ব্যর্থ হয়েছিল, কি কারণে মানে বিরাজনীতিকরণের পথে হেঁটেছিল, সেটা তো 2006-এর তত্ত্বাবধায়ক সরকারকে যারা ব্যর্থ করে দিল, ব্যর্থ করার মধ্য দিয়েই তো শেখ হাসিনাকে আনা হলো 111 করে, 111 এনে অর্থাৎ রাজনীতিটাকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিল। তো আজকে কি আবার সে একই অবস্থা হবে? আমরা তো এই কারণে বারবার বলতেছি যে এই সরকারটা আমাদের সরকার, এই সরকারটাকে আমরা আনছি। আমরা চাই না যে কোনো কারণে এই সরকারটা ব্যর্থ হোক। আমরা যে কথাগুলো বলতেছি ওই কারণেই কিন্তু বলতেছি যে এই সরকারটা ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকারটা সংশোধিত হয়ে তারা যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের পথে হাঁটুক। যদি নির্বাচনটা তারা সব কিছুর মূলে অনেক কিছু করলো কিন্তু নির্বাচনটা দিয়ে যেতে পারলো না, তাহলে কি সরকার সার্থক হবে? ব্যর্থ হবে। এই কারণে তারা ওই পথে হাঁটুক যে যত দ্রুত সম্ভব
নির্বাচনটা করে, অর্থাৎ নির্বাচনের জন্য কি দরকার, নির্বাচন যদি যেটা সবাই বলে যে পরবর্তী সরকার যাতে স্বৈরাচারে না রূপান্তরিত হয়, তাহলে পরবর্তী সরকার স্বৈরাচারে রূপান্তরিত না হওয়ার জন্য কি কি দরকার সেটা তো অলরেডি বিএনপি বলে দিছে। বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পরিষ্কার বলে দিছে যে কোনো একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 50% আপনার স্বৈরাচারের হওয়ার পথ বন্ধ হয়ে গেল, তাই না? আবার কি বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে প্রতিটা জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে, অর্থাৎ ওই দলীয় সরকারের অধীনে হবে না। এটা আরও মনে করেন 25% হয়ে গেল, তো 75% তো হয়েই গেল। এই দুইটা যদি আপনি মানেন, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার তারপরে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ইসের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ম্যাক্সিমাম চলে আসছে। আমরা কিন্তু বলে দিছি, এই সরকার কিন্তু এখনো বলতে পারে নাই। কিন্তু এখন তো বিএনপি বলছে, কিন্তু বিএনপি যে ক্ষমতা আসলে মানবে সেই রাজনৈতিক বন্দোবস্তটা আসলে তৈরি হয়েছে কিনা, সেটাই মূল সংকট। না মূল ওইটা সংকট না, ওইটার জন্য মনে করেন যে তাহলে ওইটাকে আপনি নিশ্চিত করেন। আপনি ওইটার জন্য কি করা দরকার? জাতীয় ঐক্যমত্য দরকার, জাতীয় ঐক্যমত্য দরকার। অর্থাৎ টোটাল বিরোধীদের রাজনৈতিক দল যারা আমরা আন্দোলন করে আসলাম, আজকে জাতির সামনে আমাদেরকে কমিটমেন্ট করতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করুক এই সরকার, যে আমরা এই করছি, এই করব, এই ব্যাপারে সব রাজনৈতিক দল মানে একমত হইতে হবে। যেটা যদি আমরা ব্রেক করি, তাই না, যে আজকে শেখ হাসিনা বারবার বলছে আর্মিকে, এই খবরদার তুমি যদি কুয়ের চিন্তা করো তোমার ফাঁসি। কিন্তু শেখ হাসিনা যে কু করছে ওটা তো ফাঁসির অর্ডার নাই, নিশ্চিত নাই, নিজেরটা নিজে দেখে নাই। স্যার আমি একটা বিষয় একটু জানা যাবে, বিএনপি তো বড় রাজনৈতিক দল, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, এবং বিএনপির যে কার্যক্রম তাতে তার ফেসিবাদ হওয়ার সুযোগ আসলে নেই বললেই চলে, আমরা যদি বিশ্লেষণ করি আর কি বিএনপির কার্যক্রমগুলোকে। কিন্তু বিএনপি যে 31 দফা দিয়েছে সেটি আসলে তার স্টেক হোল্ডার জনগণের কাছে গিয়েছে কিনা, তার এই 31 দফা কোনো জনমত জরিপ করেছে কিনা যে এটি আসলে মানুষ কতটা গ্রহণ করেছে? না, তো আমি যে বেসিক যে কয়টা পয়েন্ট বললাম, এই কয়টা পয়েন্ট তো আমরা পাবলিকলি আগে থেকেই দিয়ে দিছি। আমরা যখন এর আগেই হাসিনা থাকা অবস্থায় কিন্তু আমরা বলছি, কাজে এগুলো তো আমরা নিয়ে যাচ্ছি, আর এটা তো আমাদের কমিটমেন্ট, তাই না? এবং এটা আমাদের ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাই। তো কাজে এই ব্যাপারে বিএনপি সিরিয়াস। আরেকটা যেটা বললেন যে বিএনপি কয়বার প্রমাণ দিবে, দেখেন 96-এ নির্বাচন হলো কি, এক মাগুরা নিয়ে বিরোধী দল সে সময় আন্দোলনের কথা বলল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন, মন্ত্রী পরিষদ হয়ে গেছেন, কিন্তু যারা আপত্তি করলো আওয়ামী লীগ জামাত সহ, তখন কিন্তু সেটার গ্রেটার ইন্টারেস্টে খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিলেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু 2014 সালে এরকম কমিটমেন্ট করার পরও কিন্তু সে ছাড়ে নাই। তো বিএনপি কিন্তু ছাড়ছে, প্রমাণ আছে এটা। তারপরে দেখেন এইবারও যে যত কথাই বলুক, যদি মনে করেন, আমি যেটা বলি এটা আমার অভিমত, যদি 5ই আগস্টের পরে বিএনপির সাথে বিএনপি সহ সকল আন্দোলনকারী রাজনৈতিক দল, যদি অনেকেরই দাবি ছিল যে আমরা জাতীয় সরকার করি, যদি বিএনপি রাজি হইতো, যদি জাতীয় সরকার গঠন করতো, তাহলে তো বিএনপি ক্ষমতায় যেত। তো বিএনপি তো সেটাও যায় নাই। আমরা কি চাইছি যে মানে পিপলস ভার্ডিক্টটা, অর্থাৎ জনগণের ভোটের অধিকারটা জনগণের কাছে যাক, জনগণ চুজ করুক কাকে তারা চায়, তাই না? এটা আমরা যেমনি শেখ হাসিনার বিরুদ্ধে তো 15টা বছর খেলে আমরা এই দাবিটাই করলাম। আপনার এখানেও আমরা বলছি যে শেখ হাসিনার তো আজকে এইরকম পতন হইতো না যদি সে নির্বাচনের মাধ্যমে তার বিদায় হইতো। এই জন্যই আমরা বলতেছি যে সেই পথে কারোই হাঁটা উচিত না। তা আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার সেই উদাহরণটা আমরা সৃষ্টি করছি, এবং আমাদের পক্ষ থেকে যে বিএনপিতে এখন বলা উচিত না, কারণ সবাই মনে করে যে আমরা বিএনপি জিতবো ক্ষমতায়। তাহলে বিএনপি কেন বলবে যে দুইবার, তারেক রহমান কেন বলবে যে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? এটা তো তারেক রহমান বলা উচিত না, কারণ তারেক রহমান তো মনে করতে পারে যে না, আমি যে আজও আমি বিএনপি নিয়ে বারবার প্রধানমন্ত্রী হব, বলতে পারে না। আর বিএনপি কেন বলবে যে না, কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হতে হবে? তো কাজে এগুলো তো বিএনপি বলতেছে, এবং আমরা এগুলো প্রমাণও করছি আগে, ক্ষমতা ছেড়ে দিয়েও বেগম খালেদা জিয়া প্রমাণ করছে। তো কাজে বিএনপির বেলায় কিন্তু সেই কথাটা খাটে না। আর বিএনপি জনপ্রিয় দল, এবং যে কারণে হাসিনাও চাইছে বিএনপিকে ঠেকাইতে, এখনও অনেকে বিভিন্ন রকম কারুকার্য ষড়যন্ত্র করতেছে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে। কারা চাচ্ছে এটাও পরিষ্কার বলি, কারা চাচ্ছে যে বিএনপি জনগণের জন্য রাজনীতি করে? সেই 72 থেকে 75 কি হয়েছিল দেশের অবস্থা, তাই না? পরবর্তীতে জিয়া রহমান এসে দেশটাকে কোথায় নিয়ে গেছিল?
এই গণতন্ত্র ফিরিয়ে দিছিল। আর আমরা জানি যে আধিপত্যবাদী শক্তিকে লড়াই করতে হলে একমাত্র জনগণের ঐক্য, জনগণের ম্যান্ডেট ছাড়া কারো পক্ষে সম্ভব না। একমাত্র জিয়া রহমানের পক্ষেই কিন্তু সেই সময় মানে ওই আপনার মনে করেন যে জাতিসংঘে ফারাক্কা নিয়ে তোলার মতো সাহস হয়েছিল। জিয়া রহমানের পক্ষেই কিন্তু সম্ভব হয়েছিল সার্ক গড়ে তুলতে, যে একক ভারত যাতে প্রভুত্ব সৃষ্টি করতে না পারে। অর্থাৎ এটা কিন্তু বারবার বিএনপি প্রমাণ দিছে যে বিএনপি জাতীয়তাবাদী শক্তির পক্ষের নেতৃত্ব করে এবং তারা সেই রাজনীতিটা করে, এবং সেই রাজনীতি ছাড়া বাংলাদেশকে টিকিয়ে রাখাই অসম্ভব, যেটা বারবার প্রমাণ হয়েছে। বিগত হাসিনা তো আবার প্রমাণ করে দিয়ে গেছে যে তারা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে নাই, তারা আধিপত্যবাদী শক্তির উপরে নির্ভর করছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা চিন্তা করে। কাজে বিএনপির এখানে পার্থক্য এটাই যে বিএনপি জনগণের দল, জনগণই তাকে ক্ষমতা নেয় এবং বিএনপি জনগণের চিন্তা করে। জি, আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অন ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। স্বাগত জানাচ্ছি আপনার কাছে আসতে এই যে বিরাজনীতিকরণের বিষয়টা আসলে বেশ আলোচিত হচ্ছে। ক্ষমতা পরিবর্তনের বাংলাদেশের যে গণতন্ত্র সেটা সিস্টেমটা ভোটের বাইরে আসলে কোনো সুযোগ নেই, কিন্তু এই ভোটের প্রতি মানুষের যে আস্থা সেটি আসলে আওয়ামী লীগ সরকার তার তিনটি নির্বাচনে সেটি নষ্ট করে দিয়েছে। অর্থাৎ মানুষের যে ভোট দানের যে আগ্রহ বা রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আস্থা, সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে সেটি আসলে ফেরাতে রাজনৈতিক দলের কার্যক্রম এবং অন্তর্বর্তী সরকার যে ভূমিকা সেটি আসলে যোগসূত্র না হলে আসলে সেই আস্থাটি তৈরি হবে না মানুষের। সেই জায়গাটা আসলে কিভাবে দূর করা সম্ভব? ডেফিনেটলি রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা সমঝোতা লাগবে, ঐক্যমত্য লাগবে। এইটা যদি না হয়, ধরেন এই সরকার বহুবিধ সংস্কার করলো, অনেক কিছু করলো যেটা মানুষ চায়, আমরা চাই, রাজনৈতিক দলগুলো যদি না চায় তাদের সঙ্গে, ধরেন ইতিমধ্যে বিএনপি এই যে 31 দফার কথা বলা হচ্ছে, যেটা 31 পয়েন্টস, এটা কিন্তু বিএনপি একা দেয়নি। আসলে বিএনপি 27 দফা ছিল। তারপর বিএনপির সঙ্গে সমমনা ডানবাম অন্যান্য যে দলগুলো আছে সব দল আরও অনেকগুলো দফা নিয়ে আলোচনায় বসেছে। বসে এই 27 দফার মধ্যে তাদের যে গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আরও কি কি যোগ করলে তাদেরও পছন্দ হয় সেরকম দিয়ে আরও 4টা দফা যোগ করে 31 দফা করা হলো। এবং এখন পরিবর্তিত এটা দিয়েছে কিন্তু 2023 সালের জুলাইতে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যদি আরও দফা যোগ করতে হয় সেটাও নিশ্চয়ই নির্বাচনী ম্যানিফেস্টোতে আসবে। সালাম ভাইকে আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপিটা মানুষের কাছে অ্যাপ্রোচ করেছে কিনা, মানুষ গ্রহণ করেছে কিনা, অ্যাপ্রোচ করছে তো। কেন্দ্রীয়ভাবে প্রোগ্রাম হচ্ছে, 2 দিন আগেই তো ঢাকায় বিশাল প্রোগ্রাম হলো এটা নিয়ে, বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম হচ্ছে, ভার্চুয়াল মিডিয়া হচ্ছে, টেলিভিশনে টক শোতে অনেকে বলছে, আমরা বলছি। এখন এটা মানুষ গ্রহণ করলো কিনা এটা বুঝবেন কি করে আপনি? বোঝার প্যারামিটারটি কি? প্যারামিটারটা হচ্ছে নির্বাচন। মানুষকে ভোট দেওয়ার সুযোগ যখন দিবেন, বিএনপিকে যদি মানুষ ভোট দেয় তাহলে বুঝবেন যে এগুলো গ্রহণ করেই ভোট দিয়েছে। এরপরের দ্বিতীয় প্রশ্ন যেটা, যে অবিশ্বাস, অনাস্থা, যে অতীত রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, এবার এটা তারা পালন করবে কিনা, অনেকের কাছ থেকে হয়তো হোঁচট খেয়েছে। আওয়ামী লীগের সেই দিন বদলের সনদ কোথায়, আওয়ামী লীগের সেই বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার নেবে সেটা কোথায়, আওয়ামী লীগের সেই 10 টাকার চাল কোথায়, আওয়ামী লীগের সেই ঘরে ঘরে চাকরি কোথায়, আওয়ামী লীগের সেই বিনামূল্যের সার কোথায়, এরকম প্রতিশ্রুতি বহু দিয়ে ভঙ্গ করেছে। বিএনপি যখন ছিল, বিএনপিও মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে তেমন নয়। ফলে মানুষের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব সন্দেহ কাজ করতে পারে। কিন্তু আমি আশাবাদী এইবার এই কারণে যে বিএনপির কার্যক্রমে এইবার অনেক ধরনের পজিটিভ চেঞ্জ আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। এই দলে এই যেইভাবে সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টাটা, যে এই ফ্যাসিবাদের পতনের পরে তাদের নিজেরাই তারা বলতো তাদের 10 লাখ লোক মারা পড়বে, মারা পড়তো কাদের হাতে বলেন তো? জামায়াত বিএনপি, এরাই তো হাতে, যারা নির্যাতনের শিকার হয়েছে। মারা তো পড়লো না। এই দল দুটি তাদের নেতা কর্মীদের নিবৃত করতে পেরেছে, তো প্রথম সফলতা। দ্বিতীয় হচ্ছে এই দল 18 বছর ক্ষমতার বাইরে এবং নানামুখী নিপীড়নের শিকার, এবং তাদের কারো জমি দখল করে নিয়েছে, কারো দোকান দখল করে নিয়েছে, কারো বাড়িঘর ভেঙে দিয়েছে, ঢাকায় এসে রিক্সা চালিয়েছে। তারা রিভেঞ্জ নেওয়া, পাল্টা দখল করা, সেগুলা ওইভাবে করতে পারে নাই। যতটুকুই বদনাম দেওয়া হচ্ছে সেটাও হয় নাই।
1,500-এর উপরে মানুষকে হয় শোকজ করেছে বা বহিষ্কার করেছে, ব্যবস্থা নিয়েছে। এই বিএনপির এই স্টেপটা আমার কাছে খুব পজিটিভ মনে হয় এবং এটা অব্যাহত রাখলে বিএনপি আরো পরিশুদ্ধ হবে। তৃতীয় যেটা, সেটা হলো শেখ হাসিনার মতো এইরকম মহাফ্যাসিবাদ, এত নটোরিয়াস, এত মহাক্ষমতাধর, সমস্ত বাহিনীকে যেভাবে কবজা করেছিল, দলের মধ্যে যেখানে মাস্তানতন্ত্র কায়েম করেছিল, সেই শেখ হাসিনাও কিন্তু টিকে থাকতে পারে নাই, পালাতে হয়েছে। বিএনপি তো ভদ্রলোকের দল, একটু নরম দল, জনসমর্থন পুষ্ট ভদ্রলোকের দল। বিএনপি যদি এইবার কথা না রাখে তাদের পরিণতি তো ভয়াবহ হবে। সেই বোধটা কি বিএনপির মধ্যে আসবে না যদি কেউ ভিন্ন চিন্তাও করে? কিন্তু আমরা এখনো পর্যন্ত শুভ চিন্তাই দেখতে পাচ্ছি, সেটাই ভরসা রেখে আমরা তাদের থেকে ভালোটাই আশা করি, নিশ্চয়ই সেটা করবে। কিন্তু মানুষ তো এই বারবার গণ অভ্যুত্থান, বারবার আন্দোলন চায় না, মানুষ তো একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটি আসলে না, সেটা তো অবশ্যই। আমরা ধরেন 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কিন্তু 70-এর নির্বাচনের রায়কে কেন্দ্র করে। সেই রায় মেনে শেখ মুজিব যদি পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের ক্ষমতা পেত, তাহলে কিন্তু যুদ্ধই হতো না, শুরু হতো না। আমরা একটা ভোটের আশাকে, ভোটের রায়কে কেন্দ্র করে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেলাম। পরবর্তীতে আকাঙ্ক্ষা যা ছিল সেইটাকে দলাই মলাই করে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে, দুর্ভিক্ষ উপহার দিয়ে, রক্ষী বাহিনী দিয়ে, মানুষ মেরে, সিরাজ শিকদারকে মেরে, জাসদের 30,000 নেতাকর্মী মেরে শেষ পর্যন্ত বাকশাল কায়েম করলো, হোঁচট খেলো। 15 আগস্ট ঘটলো, পরে 7ই নভেম্বর ঘটলো, নানান চড়াই মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আবার আসলো। আবার এরশাদে কু করে এরশাদ আবার নিয়ে নিল ক্ষমতা। 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ হলো, 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার স্বৈরাচারের পতন হলো, 3 এই জোটের রূপরেখা হলো, মানুষ নতুন করে গণতন্ত্রের আশা দেখলো, সেই গণতন্ত্র আস্তে আস্তে আবার নস্যাৎ হলো। তারপরে 2006 সালে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে ফেলল, আর গত 16 বছরে শেখ হাসিনা তো আইসিইউকে, গণতন্ত্রকে আইসিইউতে রেখেছিল। সেই আইসিইউ থেকে এখন বের করে এনে কোন রকম প্রাণ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই অবস্থায় এই যে বারবার, এটা সত্য যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তো অনেক সময় ভোটের অধিকারের কথা বলে আন্দোলনে নেমে জীবন দিয়েছে না? বিএনপির তো অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, অন্যান্য দলেরও দিয়েছে। এখন কি বারবার আমরা এরকম ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিতেই থাকবো? এটা কোনো দেশে সম্ভব? সুতরাং এইবার বিএনপি যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, এবং যেভাবেই হোক এটা সবাই বোঝে যে আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদ, পরাজিত ফ্যাসিবাদ, পলাতক গণহত্যাকারী, তাদের রাজনীতি এদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সুতরাং অন্যান্য রাজনৈতিক দলগুলি এখন খুব বড় মাপের দল আর একটিও নাই, বিএনপি একমাত্র দল ব্যাপক জনসমর্থন পুষ্ট। সুতরাং ক্ষমতায় যে সুষ্ঠু নির্বাচন হলে জনগণের বিএনপি আসবে, এ ব্যাপারে কারোই সন্দেহ নাই। কিন্তু সে কারণেই বলছি যে প্রভূত ক্ষমতা আবার অনেক সময় অনেককে বিপদগামী করে। বিএনপি যদি বিপদগামী না হয় তাহলে বাংলাদেশের মঙ্গল। কারণ বিএনপি ভালো হলে, যেহেতু তাদের হাতেই বাংলাদেশ পড়বে, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পড়বে, বিএনপি ভালো করলে বাংলাদেশ ভালো পথে চলবে, বিএনপি ফেল করলে বাংলাদেশ ফেল করবে। এই মুহূর্তে যেরকম এই ইন্টারিম গভর্নমেন্টের বেলায় আমরা বলছি যে এই সরকার ফেল করা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের পথে যে যাত্রা সেটা ফেল করা। ঠিক একইভাবে আবার এটাও মাথায় রাখতে হবে, এর পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানুষের রায়ে পেলে বিএনপি যদি সফল হয় বাংলাদেশ সফল হবে, বিএনপি যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে। ফলে এই সরকার এবং বিএনপি দুইটারই সেটা মাথায় রেখে, সমস্ত স্টেক হোল্ডারদের কথা মাথায় রেখে, নিজেদের মানুষ বলতে ভুল হয়, রাজনৈতিক দলের ভুল হয়, অতীতের ভুল ভ্রান্তিগুলো মাথায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা, সেটা মাথায় নিয়েই বিএনপিকে চলতে হবে, এই সরকারকে চলতে হবে। জি সালমা, এই জায়গাটা একটা বড় বিষয় যে বিএনপির ব্যর্থ হলে আসলে রাষ্ট্র ব্যর্থ হবে, এটি আসলে মোটা থেকে বলা যায়। কারণ যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, আমরা যদি ভুল না করি, সেক্ষেত্রে বিএনপির কোনো ক্ষেত্রে বিএনপির উদারতা ফ্যাসিবাদকে আসলে উকিঝুঁকি মারার সুযোগ করে দিচ্ছে কিনা। আর একটা হলো, এই সরকারকে বিএনপি যেমন পথ দেখাবে তেমনি বিএনপি সমালোচনা না করলে এই সরকার তো পথ হারাবে। সেই জায়গাটা আসলে বিএনপির অবস্থান কি? বা আমরা তো দেখতে পাচ্ছি বিএনপি বারবার সময় দিচ্ছে বা নানান ধরনের করছে, কিন্তু সমালোচনার জায়গাগুলো আরো বেশি শক্তিশালী হওয়া দরকার কিনা?
না, শেষে যেটা বলছেন আপনি অবশ্যই শক্তিশালী হওয়া দরকার। আর আরেকটা যেটা, এটা তো সত্যি কথা যে বিএনপির জন্মটা হলো কেন, জিয়া রহমান সাহেবের মানে আবির্ভাব হলো কেন, তাই না? শেখ মুজিবের ব্যর্থতার জন্য জিয়া রহমানের আবির্ভাব হয়েছে, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য বিএনপির জন্ম হয়েছে, তাই না? বিএনপি তো এমনি করে হয়নি। যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে স্বাধীনতার পরে যদি দুর্ভিক্ষ না আনতো, তাই না, আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য প্যারালাল রক্ষী বাহিনী গঠন না করত, আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করত, রাজনীতিকে বন্ধ করে না দিত, বাকশাল গঠন না করত, তাহলে মানুষের কথা বলার অধিকার কেড়ে না দিত, তাহলে তার বিএনপির জন্ম হতো না। বিএনপির জন্মটাই হয়েছে অর্থাৎ দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করা। সেই সময় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য 7ই নভেম্বর হয়েছিল। জিয়া রহমানকে সিপাহী জনতা মুক্ত করে ক্ষমতায় বসাইছিল, এবং ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, রাজনীতি করার, এই আওয়ামী লীগ সহ সকল দলের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, এবং সেগুলোকে নিশ্চিত করার জন্যই তিনি বিএনপি নামক রাজনৈতিক দল গঠন করেছিলেন। জানা কথা যে আওয়ামী লীগের মতো দল যেখানে একটি আছে, সেখানে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দলটা সবসময় থাকবে। কাজে আধিপত্যবাদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে বিএনপিকে সেফগার্ড হিসেবেই জনগণের পাশে দাঁড়াতে হবে। এবং বিএনপি কিন্তু বারবার সেটা জনগণের পক্ষে দাঁড়ায় প্রমাণ করছে। সেটা যে কারণে শত নিপীড়ন নির্যাতন পরেও কিন্তু বিএনপি ধ্বংস হয় নাই। আপনি দেখেন, অনেকে বলে যে আওয়ামী লীগ অনেক কষ্ট করছে, এই করছে, আন্দোলন ফেস করছে। আমি আপনার হাতে গুঁড়া দেখাই দিতে পারবো যে আওয়ামী লীগ কোথায় আন্দোলন করছে। আওয়ামী লীগ কষ্টটা কবে করছে? 72 ওই যে 75 অল্প কিছু সময়, তারপরে কিন্তু আর করতে হয়নি। এরপরে কিন্তু আওয়ামী লীগ আপোষ করেই প্রত্যেকটা সেনা বাহিনীর সাথে বলে যারাই ছিল তাদের সাথে আপোষ করে কিন্তু সেই পর্যায়ে আসছে। এবং ফাইনালি যে সে ক্ষমতাটা নিল, তখনও কিন্তু সেনাবাহিনীর সাথে আপোষ করেই কিন্তু সে সময় বেগম খালেদা জিয়াও নিতে পারতো, উনি তো ওই পথে হাঁটে নাই। তো কাজেই তারা কিন্তু আপোষ করে এই পর্যায় পর্যন্ত আসছে, এবং সব সময় আধিপত্যবাদী শক্তির সহায়তা নিয়ে আসছে। আর বিএনপি সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় আসছে। 91-এ যখন বিএনপি বলা চলে মূল রাজনৈতিক দলটা, বলা চলে অনেকটা ছিলই না, শুধুমাত্র কিছু সাবেক ছাত্রনেতা এবং যুবকদের মধ্যে ছিল। 91-এর সে নির্বাচনের আগে আওয়ামী লীগ নতুন করে মুজিব কোট বানায় একদম মানে মন্ত্রী পরিষদ পর্যন্ত ভাগ করে ফেলছিল, এবং আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে আপনার সাংবাদিকরা বলেন, বুদ্ধিজীবীরা বলেন, সবাই বলছিল আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। কিন্তু ইলেকশনের দিন সকালবেলা জনগণ কিন্তু ম্যান্ডেট দিছে উল্টা। জনগণ জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই যে এই অবস্থাটা হবে, যে অবস্থাটা আজকে হয়েছে। আপনার এই যে এই অবস্থা, সেই কথাটা ধরে যদি আমরা বলি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা 70-এর পরে পর্যালোচনা করি, আওয়ামী লীগ বারবার দেশের রাজনীতিকে হোঁচট করে দিয়েছে, তারা বারবার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে বা বাকশাল কায়েমের চেষ্টা করেছে। সেই আওয়ামী লীগ গত 3টি নির্বাচনের পরে দেশে যে স্বৈরশাসন কায়েম করেছে, তাতে আপনাদের কাছে মনে হয় কিনা যে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? যদিও রাজনীতি করা সার্বভৌম রাষ্ট্রে একটি নাগরিক অধিকার, কিন্তু তাদের যে ভূমিকা, সেটি আপনাদের কাছে মনে হয় কিনা রাজনৈতিক দল হিসেবে যে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারে, দেশে করার সুযোগ দেওয়া উচিত তাকে? আওয়ামী লীগ কি কেউ খেদাইছে? ও তো নিজেই পালাইছে। হাসিনা তো নিজেই পালাইছে তার দল টল থুয়ে। সে যদি থাকতো, সাহস থাকলো, বেগম খালেদা জিয়ারে তারা চেষ্টা করছে না রাজনীতি থেকে সরাই দিতে, কিন্তু বেগম খালেদা জিয়া পারছে। এর আগে 111 যখন হইলো, তখনও তো শেখ হাসিনার ফিরে আনছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তো পাঠানোর জন্য বহু চেষ্টা করছে, তিনি তো যায় নাই। সে কাজেই আওয়ামী লীগ তো নিজেই পচে গেছে। আওয়ামী লীগের কোনো জনগণ যাকে না চায় সে কীভাবে রাজনীতি করবে? তারা তো জনধিকৃত দল। একটা মানে যেভাবে মানুষ মারছে, সে তার বিচার হবে না? সে কাজে আগে তো সেগুলো হবে। জনগণই তো তাকে চায় না। এর কে ঠেকাবে আর কে আনবে? জনগণের ঠেকা পড়ছে নাকি যে আবার ওই গণহত্যাকারী সে আওয়ামী লীগকে ফিরে আনার? এটার জন্য এর জন্যই তো বলতেছি যে বর্তমান কেয়ারটেকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাদের কাঁধে ভর করে সংস্কার করতে চাচ্ছে, ওই কাঁধওয়ালা লোকগুলোই কিন্তু তাদের দালাল। তাই কাজে এইগুলোর উপর নির্ভর করে মানে ওই সংস্কার বলেন আর যাই বলেন, সেটা কোনোভাবেই করা সম্ভব হবে না। আরেকটা যেহেতু বললেনই, এর জন্যই বলি, ওই যে স্বাধীনতা যুদ্ধের কথা উনি বললেন না, কি করছে আওয়ামী লীগ? স্বাধীনতা যুদ্ধের কথা বলেন,
আরে ভাই ওই সময় তো করছে আমরা ছাত্ররা। আওয়ামী লীগ তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছে, পাকিস্তানের ক্ষমতায় যাইতে চাইছে। মুক্তিযুদ্ধ আমরা করছি, ছাত্ররা করছি, সাথে শ্রমিক জনতা এবং সেনাবাহিনী অংশগ্রহণ করছে। আওয়ামী লীগ তো লাস্ট মুক্তিযুদ্ধ যখন চলতেছে তখন পর্যন্ত খন্দকার মোস্তাকের নেতৃত্বে পাকিস্তানের সাথে তারা কনফেডারেশন করতে চাইছে। আওয়ামী লীগ বারবার খেলে অনেকেই বলে আওয়ামী লীগ এই দল, আন্দোলনের দল, এই দল। আরে ফুলায় ফাঁপায়, আওয়ামী লীগ হলো স্বাধীনতাকে বিক্রি করছে, মুক্তিযোদ্ধাকে ব্যবসা হিসাবে রূপান্তরিত করছে। তারা কি করছে? কিছুই করেনি। অন্যদের সম্পদ লুট করছে। আওয়ামী লীগ হলো অলওয়েজ লুট। স্বাধীনতার পরে ক্ষমতাও লুট করছে। যদি যুদ্ধ কন্টিনিউ করতো তা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না। সেজন্য তো প্রশ্নটা করলাম যে তাদের আসলে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। জনগণ তো দিচ্ছে না, জনগণ দিচ্ছে না। এখন যদি উপর থেকে কেউ চাপাই দিতে চায় সেটা জনগণ গ্রহণ করবে না। জনগণ গ্রহণ, বললাম না যে 91-এ তো পিপুল দেয় নাই, কারণ আওয়ামী লীগ জানতো যে আওয়ামী লীগ এই রক্ষী বাহিনী, আওয়ামী লীগ ভোট চোর, আওয়ামী লীগ কম্বল চোর, আওয়ামী লীগ লবণ চোর, আওয়ামী লীগ মেয়ে মানুষ চোর। এই কারণে কিন্তু আওয়ামী লীগের 91-এ পাবলিক ভোট দেয় নাই। পাবলিকের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই, পাবলিকের ভোটে ক্ষমতায় আসে নাই, এটা পরিষ্কার। এখন যদি কেউ ডিবেট করতে চায় আমি করতে পারি। সাধারণত একটু আমরা যেহেতু সে দিয়েছি রাষ্ট্র সংস্কারী প্রধান চ্যালেঞ্জ এবং ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় অন্তর্বর্তী সরকার, এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তারেক রহমান সাহেব যেটি বলেছেন যে মাফিয়াদের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় স্বৈরাচারের দোসররা। দুটিকে আমরা যদি এক জায়গা করি তাহলে আসলে কি দাঁড়ায়? না, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা চেয়েছেন এটা তো যারাই রাষ্ট্র পরিচালনায় থাকবেন তাদের সবারই চাওয়া উচিত যে মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের পথে হাঁটবে, সে আকাঙ্ক্ষা সেটা তো করতেই পারেন এবং সেটাই কাঙ্ক্ষিত। এই সরকার তো ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো তত্ত্বাবধায়ক সরকার না, 3 মাসের জন্য না। যতই আমরা বলি যে দ্রুত নির্বাচন বা মানে কি যৌক্তিক সময় নির্বাচন, সেই যৌক্তিক সময়টাও খুব কাছে হতে হবে এমন না। কারণ হলো নির্বাচন করতে হলে এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে 16 বছর ধরে যে লুটপাট করা টাকাটা, যে দুর্নীতি করা টাকাটা, কালো টাকা, সেই টাকা ভরপুর আওয়ামী লীগের হাতে। সুতরাং যদি কোনোভাবে কোনো ফাঁকফোঁক করে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাদের দলের নামে কেউ না কেউ তো ইলেকশন করতে পারবে এবং সেই লোকগুলোকে এই কালো টাকার ব্যবহারের সুযোগ যদি ওই কালো টাকা অর্জনকারীরা দেয়, এটা একটা চ্যালেঞ্জ। সেই জন্য এইটা ভাঙতে হবে, এই কালো টাকাওয়ালাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় হলো পুলিশ প্রশাসনে আপনার নতুন নিয়োগ তো হচ্ছে না। নতুন নিয়োগ হয়ে ফ্যাসিবাদ বিরোধীদেরকে মানবিক পুলিশ হিসেবে গঠন করে ন্যায় আইনানুগ বাহিনী হিসেবে গঠন না করলে এই পুলিশ বাহিনীর হাতে তো নির্বাচন নিরাপদ নয়। সুতরাং সেখানে তো একটা সংস্কার লাগবে, এটা তো চট করে 3 দিনে হবে না। এই প্রশাসন যারা ডিসিরা আপনার হচ্ছে প্রতি জেলায় নির্বাচনের দায়িত্বে থাকবে, ইউএনও দায়িত্বে থাকবে, তারা যদি এইবার যে ডিসি নিয়োগ হলো সেই ডিসি নিয়োগও তো বেশিরভাগই সেই ফ্যাসিবাদের দোসরদেরই দেয়া হলো। সংস্কার লাগবে, বিচার বিভাগে লাগবে, ছোট্ট করে বলি এই সংস্কারগুলো তো লাগবে। সুতরাং এই সরকারকে ফেল করানোর জন্য, ব্যর্থ করানোর জন্য দেশে এবং বিদেশে, প্রশাসনের ভেতরে এবং প্রশাসনের বাইরে যে ওত পেতে থাকা ফ্যাসিবাদের গ্রুপটা আছে, তারা তো অনবরত কাজ করে যাচ্ছে। যদি কাজ না করে তাহলে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী কিংবা ট্রাম্পের ছবিওয়ালাদের উপর আক্রমণের গ্রেফতারের কল্পিত কাহিনী, সেটি ইন্ডিয়ার মিডিয়ায় ব্যাপক ফলাও প্রচার হয় কি করে এবং সেটা ট্রাম্প পর্যন্ত গিয়ে এক্সে টুইট করে দেয়, কিভাবে সম্ভব? সুতরাং দেশে বিদেশে, সরকারের ভেতরে, সরকারের বাইরে, সমস্ত জায়গায় এখনো ফ্যাসিবাদ সক্রিয় এই সরকারকে ফেল করানোর জন্য। কিন্তু সরকার পাশ করতে চায় কিনা এটা কার্যক্রমে আমরা দেখতে চাই। আপনি মনে কিছু বলতে চাচ্ছেন? একদম 30 সেকেন্ড শেষ করতে হবে। আমি যেটা বলতে চাই যে এখন আমাকে চিন্তা করতে হবে যে এই সময় আরো বেশি দিলে ফ্যাসিবাদকে আরো পাকাপোক্ত হবে না ফ্যাসিবাদ দুর্বল হবে। আমরা দেখতে পাচ্ছি যে সময় বেশি দিলে ফ্যাসিবাদ পাকাপোক্ত হবে, যদি না এটাকে রাজনৈতিকভাবে প্রতিহত করা যায়। সেই কারণেই 5ই আগস্টের পরে 1 সপ্তাহ তো পুলিশই ছিল না, ছাত্ররা জনতারা দেশ চালাইছে না, হত্যা তো হয় নাই, সবকিছু ঠেকাইছে না। তারেক রহমান সাহেব স্ট্রেক বলছে, ফেঁকে গেছে। কাজে এখন ওই দিকে আর না তাকায় এখন নির্বাচন দিতে হবে। এই ছাত্ররা, এই জনতারা সবাই মিলাই
দেখা যাবে যে নির্বাচন এটা কি নির্বাচন না জনগণকে আর কি রাষ্ট্র পরিচালনার কাউকে দায়িত্ব দেওয়ার জন্য বাছাই করার সুযোগ দিতে হবে জনগণকে? না, বাছাই করার জন্য, সেটাই তো নির্বাচন। ওইটাই তো নির্বাচন। নির্বাচন তো আমরা অনেকগুলো দেখেছি। না না, বাছাই করার জন্য, বাছাই করাটাই সত্যিকার বাছাই যেন হয়, জনগণ যেন বাছাইটা করতে পারে, সেই সুযোগটা যেন তৈরি হয়। অবশ্যই যাতে দেশপ্রেমিক ভালো মানুষরা আছে, রাজনীতিবিদরা যাতে আসে, ওই ব্যবসায়ীরা যাতে না আসে, সেটার জন্য আলোচনা করেন আব্দুস সালাম এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়েদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যাডভাইস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।